কি খবর বন্ধুগণ? হ্যাঁ, থ্রি টার্ম সাকসেসিভ প্রফিট লস বেসিক রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ অঙ্ক, এই হচ্ছে আজকের গল্প। ঠিক আছে, তো আমরা চলো একদম সোজা জিনিসটা দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে থ্রি টার্ম সাকসেসিভ। কালকে আমরা সাকসেসিভ করেছি না ভাই? সমস্ত কিছু বুঝে গেছি সাকসেসিভের দুটোটা, এবং এই যে সাকসেসিভটা আমরা করেছি, এবার আমরা করব হচ্ছে থ্রি টার্ম সাকসেসিভ। থ্রি টার্ম সাকসেসিভ মানে কি? আগের যে সাকসেসিভটা ছিল, খেয়াল করে নাও, আগের দিনের সাকসেসিভে আমাদের দুটো কেস, খালি দুটো জিনিস থাকলে আমরা কিভাবে করব সেটা করেছি। ঠিক ভাই? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে থ্রি টার্ম সাকসেসিভ। যদি আমাদের তিনটে টার্ম থাকে তখন আমরা কি করব? তিনটে টার্ম দিয়ে সাকসেসিভ থাকলে আমরা কি করব সেটা এবার আমরা দেখব। ঠিক আছে, চল দেখো। এই যে থ্রি টার্ম সাকসেসিভ, একটা তো আমাদের চলে যায় রেশিও মেথড। ঠিক আছে, একটা আমাদের চলে যায় হচ্ছে রেশিও মেথড, যেটা দিয়ে তোমাকে তিনটে চারটে যতই দিক না কেন সব সাকসেসিভ তুমি করতে পারবে, যে কোনো পার্সেন্টেজ দিক না কেন। রেশিও মেথড ছাড়া উইথ ফর্মুলা আমরা কিভাবে করব সেটা জাস্ট আমরা একটু আজকে দেখে নেব। সেটাই হবে পার্সেন্টেজের থিওরির লাস্ট জিনিস। ঠিক আছে, এরপরে সব অ্যাপ্লিকেশন আসবে পরীক্ষা, মানে তোমার কোশ্চেন ওয়াইজ। দেখো, এই থ্রি টার্ম সাকসেসিভ আমাদের দুভাবে দেয়া থাকে। নাম্বার ওয়ান, ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বলা নেই, ইনিশিয়াল ভ্যালু বলা নেই। নাম্বার টু, ইনিশিয়াল ভ্যালু বলা আছে, ইনিশিয়াল ভ্যালু বলা আছে। ঠিক আছে, এই দুটো জিনিস থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বলা নেই, আর একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বলা আছে। ওকে ভাই আমার? তো ভাই আমার, এইবার ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো কিরকম কি জিনিসপত্র এখানে আসে। ধরো আজকে আমি একটা অঙ্ক তোমাকে এরকম ভাবে দিলাম যে কেকেআর এর ফ্যান, কেকেআর এর ফ্যান ফার্স্ট ইয়ার 10% বৃদ্ধি পেয়েছে, উপরের দিকে চিহ্ন মানে বৃদ্ধি। হ্যাঁ, সেকেন্ড ইয়ার 20% হ্রাস পেয়েছে, থার্ড ইয়ার ধরে নাও 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে ওভারঅল কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে? এটা হচ্ছে প্রথম টাইপ, এটা হচ্ছে প্রথম টাইপ। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে প্রথম টাইপ, এখানে কোন পার্টিকুলার ফ্যানের কতগুলো ছিল সেটা বলে দেওয়া নেই, তাই না ভাই আমার? কেকেআর এর ফ্যান কত ছিল সেটা বলে দেওয়া নেই। বলছে আরসিবির নামও নিতে পারে। আরে ভাই, আমি দিলসে কেকেআর, আর অন্য কাউকে আমি পাত্তাও দিই না। বুঝতে পারছো? চলো, বোঝা গেল? এইবার গল্পটা হচ্ছে এই সেম জিনিসটা আরেকভাবে কিভাবে হয় দেখো। এই সেম জিনিসটা আরেকভাবে যেটা হয় সেটা হচ্ছে,
তোমাকে বলে দেয়া থাকবে যে KKR এর ফ্যান, এখন শুধু এই জিনিসটা একটু মডিফাই করে দিচ্ছি আমি, যে KKR এর ফ্যান ধরো 5,000 ছিল, 5,000 ছিল, ফার্স্ট ইয়ার 10% বৃদ্ধি, সেকেন্ড ইয়ার 20% হ্রাস, থার্ড ইয়ার 30% বৃদ্ধি হলো, তাহলে ওভারঅল কি চেঞ্জ? তাহলে দেখো এই দুটো জিনিসের পার্থক্য দেখো। প্রথমটায় আমাকে কতজন ফ্যান ছিল সেটা বলে দেওয়া নেই, সেকেন্ডটায় কতজন ফ্যান আছে সেটা আমাকে বলে দেওয়া আছে। এবার এই যে দুটো জিনিস আমাকে দেয়া আছে, এই দুটো জিনিস আমরা অ্যাপ্লাই করব কি করে? দেখো, জেনারেলি 2-এর থেকে বেশি সাকসেসিভ যখনই আসে, 2-এর থেকে বেশি সাকসেসিভ যখনই আসে, তখন আমাদের যে ফর্মুলাটা ইউজ হয় সেটা হচ্ছে এই ফর্মুলা, P ইন্টু 100 প্লাস মাইনাস x/100 ইন্টু 100 প্লাস মাইনাস y/100 ইন্টু 100 প্লাস মাইনাস z/100, আর এরপরে যদি আরো বৃদ্ধি পায় সে প্লাস মাইনাস করে বৃদ্ধি পেতে পেতে যাবে। এখন এই যে জিনিসটা আমরা শিখলাম ভাই আমার, এইখানেও কিন্তু সেম দেখো, প্লাস মাইনাস থাকার গল্প এখন তোমরা কিন্তু শিখে গেছো, প্লাস মাইনাস থাকার গল্প এখন কিন্তু অলরেডি তোমরা শিখে গেছো ভাই, আর তোমাদের কনফিউশন হয় না যে স্যার প্লাস মানে কি। প্লাস মানে হচ্ছে ভ্যালু যখন বৃদ্ধি পাবে, ভ্যালু বৃদ্ধি, মাইনাস মানে কি ভ্যালু হ্রাস, তাই তো ভাই আমার? তোমরা বলবে হ্যাঁ স্যার এটা তো আমরা বুঝেছি। এবং এই ফর্মুলাটা ইউজ করে আমরা যেটা পাই, এই ফর্মুলাটা ইউজ করে, ধরো এই ফর্মুলাটা পুরোটা ইউজ করে আমরা পেলাম হচ্ছে n, ঠিক আছে, n, এই nটা হবে নিউ ভ্যালু, দিস n, এই ফর্মুলাটা ইউজ করে আমি যেটা পাবো, আমি এখানে nটা একটু ভালো করে লিখি নইলে তোমরা বুঝতে পারবে না। ধরো এই ফর্মুলাটা ইউজ করে আমরা পেলাম ভ্যালুটা কত, n, ঠিক আছে ভাই আমার? তাহলে এই nটা হচ্ছে নিউ ভ্যালু বা চেঞ্জড ভ্যালু, নতুন ভ্যালু বা পরিবর্তন হওয়ার পর কত ভ্যালু হয়েছে সেটা। যদি আমাকে জিজ্ঞেস করে কতটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন কতটা হয়েছে, চেঞ্জ কতটা হয়েছে, সেই চেঞ্জ যদি আমায় বার করতে হয়, সেই চেঞ্জ ইকুয়াল টু আমার হয়ে যায় n মাইনাস পি, সেই চেঞ্জ ইকুয়াল টু আমার হয়ে যায় n মাইনাস পি, যেখানে পি হচ্ছে প্রথম ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু, প্রথম বা ইনিশিয়াল বা আগের ভ্যালু, যাই বলো না কেন, প্রথম ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু বা আগের ভ্যালু, ঠিক আছে? দু ক্ষেত্রেই এই সেম ফর্মুলা ইউজ হয়। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই পি মানে কি, যেখান থেকে আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যেটা আমাকে দিয়ে দেওয়া আছে, যে ভ্যালুটা আমার আগে বলে দেওয়া আছে সেটা হচ্ছে পি, আগের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু। তাহলে ভাই খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে কি আমার ইনিশিয়াল ভ্যালু বলা আছে ভাই আমার? প্রথম ক্ষেত্রে তো আমার ইনিশিয়াল ভ্যালু বলে দেওয়া নেই, পরের ক্ষেত্রে আমার ইনিশিয়াল ভ্যালু বলে দেওয়া আছে। এইটার ক্ষেত্রে যেমন বলা আছে 5,000, আমার জীবনে কোনো চাপ নেই, রাইট? তাহলে যদি আমাদের কোথাও ইনিশিয়াল ভ্যালু বলা না থাকে, এটার ক্ষেত্রে স্টার মার্ক, যদি আমাদের ইনিশিয়াল অর্থাৎ আগের ভ্যালু বলা না থাকে, আগের ভ্যালু বলা না থাকে, আমরা 100 ধরব। যদি আমাকে প্রথম ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু বলা না থাকে, ভেরি গুড সনাতন, তাহলে আমরা সেই ভ্যালুটাকে কত ধরবো? আমরা 100 ধরবো। স্যার কেন 100?
আজকে আমাকে রিজু জিজ্ঞেস করতে পারে স্যার কেন 100, আমি 200 ধরতে পারবো না, আমি এক্স ধরতে পারবো না, আমি 354.89 ধরতে পারবো না। হ্যাঁ, সব ধরতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কোনো ভ্যালু ধরতে পারবে, সব ভ্যালু ধরলেই আমাদের সেমই অ্যান্সার আসবে। বাট আমরা 100 কেন ধরছি খেয়াল করে দেখো, পার্সেন্টেজ, পার্সেন্টেজ করতে আমার কেন হবে, পার্সেন্টেজ আমার কখন লাগবে, যদি আমাদের 100 থাকে তাহলে পার্সেন্টেজটা কেটে যায়, তাই না? যদি আমাদের 100 থাকে পার্সেন্টেজটা কেটে যায়, সেই জন্য আমরা 100 ধরছি। ওকে ভাই আমার, চল এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে ফর্মুলাটা ইউজ হচ্ছে কি করে বোঝার চেষ্টা করি। দেখো, কেকেআর এর ফ্যান ফার্স্ট ইয়ার 10%, সেকেন্ড ইয়ার 20%, থার্ড ইয়ার 30% বাড়ছে। তাহলে এবার একটা জিনিস দেখো, আমার ভ্যালু ছিল তো 100, আমার বলে দেওয়া নেই কিছু, মানে আমরা 100 ধরলাম। এবার দেখো ফার্স্ট ইয়ার 10% বাড়ছে, তার মানে আমার কত হয়ে যাচ্ছে, 10% যদি বৃদ্ধি হয় 100 প্লাস 10/100, তাই না? বৃদ্ধি হলে তো প্লাস হবে, এক্স মানে কতটা বৃদ্ধি হচ্ছে। নেক্সট দেখো 20% কমছে, তাহলে 100 মাইনাস 20/100, যেহেতু কমছে। তারপরে আবার 30% বাড়ছে, 100 প্লাস 30/100, তার মানে আমার এখানে কত চলে গেল ভাই আমার, 100 ইন্টু 110/100, 80/100, 130/100, করো কাটাকাটি, 0 0 ক্যান্সেল, এই 0 এই 0, এই 0 এই 0 ক্যান্সেল, এটা ক্যান্সেল, কত আসছে ভাই আমার, 13 আর 8 গুণ করলে কত আসে? তোমরা বলবে যে স্যার 13 আর 8 যদি আপনি গুণ করেন আপনার চলে আসবে 104 ইন্টু 11/10, আমরা 11 দিয়ে গুণ করা শিখেছি, 4 4 1 1, 114.4%, 114.4%। অর্থাৎ এই যে 114.4% এলো, এটা কি এলো ভাই আমার, এই যে 114.4% এলো, এটা আমার কি হলো, নিউ ভ্যালু, নিউ ভ্যালু। তার মানে আমার নতুন ভ্যালু কত, নতুন ভ্যালু হচ্ছে 114.4%, ঠিক? নতুন ভ্যালু আমার কত, নতুন ভ্যালু হচ্ছে 114.4%, না 1/3 কি করে 114.4% হয় ভাই, ঠিক? এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কতটা পরিবর্তন হলো, চেঞ্জ কতটা হলো, সেটা আমরা কি করে পাবো, যে ভাই নিউ ভ্যালু এত, ওল্ড ভ্যালু আমার ছিল 100, তাহলে চেঞ্জ আমার কতটা হয়েছে ভাই আমার, চেঞ্জ আমার হয়ে গেল হচ্ছে, তোমরা বলবে যে স্যার চেঞ্জটা তো আমি এখান থেকে ডাইরেক্ট বার করতে পারবো, চেঞ্জ সেটা আমার কত, 114.4 মাইনাস 100, অর্থাৎ 14.4%। ঠিক আছে, দেখো এখানে সংখ্যা দেওয়া নেই আমার, সেই জন্য পার্সেন্টেজে এসছে। হোয়াট অ্যাবাউট দ্যাট, আমাকে 5000 বলে দিয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছে যে ছিল 5000, তাহলে যেখানে আমার আগের ভ্যালু বলে দেওয়া আছে সেখানে তো আমার জীবনে কোনো চাপ নেই, তাই তো? যেখানে আমার স্যার ওখানে 11টা একেবারে গুণ হলো না কেন ভাই আমার, আমি 11টা আলাদা করে গুণ করলাম যাতে তুমি বুঝতে পারো, আমি যদি ডাইরেক্ট গুণ করে দিতাম তুমি সেকেন্ড লাইনে এই কোশ্চেনটা করতে যে স্যার এখান থেকে এটা কি করে এলো, তুমি সেম লাইনে গুণ করতে পারলে সেম লাইনে গুণ করো, কোনো চাপ নেই, বোঝা গেল? চলো তাহলে ভাই এবার একটা জিনিস দেখো, আমার ছিল হচ্ছে 5000, প্রথমে 10% ইনক্রিজ, তারপরে 20% ডিক্রিজ, তারপরে 30% ইনক্রিজ, তাহলে সেম জিনিস একদম সেম, প্রথম ভ্যালু 5000, 10% ইনক্রিজ মানে 100 প্লাস 10, ডাইরেক্ট লিখলাম 110/100, 20% ডিক্রিজ মানে 100 মাইনাস 20, 80/100, তারপরে 30% ইনক্রিজ মানে 130/100, দুটো শূন্য ক্যান্সেল, 50 দুগুণে 100, দুটো শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 40, তার মানে আমার এখানে কত চলে আসছে ভাই আমার, 40 ইন্টু 13, 4 13 52 ইন্টু 11, অর্থাৎ 0275। দিস ইজ মাই নিউ ভ্যালু, দিস ইজ মাই
নিউ ভ্যালু, যে ভাই পরিবর্তনের পরে আমার ভ্যালু কত হবে, পরিবর্তনের পর আমার ভ্যালু হয়ে যাবে 5720। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ভাই হোয়াট ইজ দ্য চেঞ্জ, চেঞ্জ কতটা, তখন তোমার অ্যান্সার হবে যে স্যার 5720 নিউ ভ্যালু মাইনাস 5000, অর্থাৎ চেঞ্জ আমার চলে গেল 720। আমি বলবো ঠিক আছে। দেখো সংখ্যা দেওয়া আছে, আমাদের সংখ্যায় অ্যান্সার এসছে, কিছু দেওয়া নেই, আমরা 100% ধরে নিয়েছি, আমাদের পার্সেন্টেজ অ্যান্সার এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? এটা আমাদের চলে গেল কি, এটা আমাদের চলে গেল হচ্ছে 3 টার্ম সাকসেসিভ। পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট যে থিওরি সেটা এখানে শেষ হয়। এরপরে আমাদের কোশ্চেন ওয়াইজ থিওরি থাকে কিছু, ফর এক্সাম্পল ভোটার প্রবলেম, যেটা আজকে আমরা করব। নাম্বার 2 ভোটার প্রবলেমের পরে ফ্রুট প্রবলেম। নাম্বার 3 পাস ফেল প্রবলেম। এই তিনটে প্রবলেম হচ্ছে এক্সাম ওয়াইজ প্রবলেম, যেগুলো আমি এক্সাম্পল দিয়ে করাবো। ঠিক আছে ভাই আমার, চলো তাহলে খেয়াল রাখবে, যদি আমাদের কিছু বলে দেওয়া না থাকে, যদি আমাদের এটা কিছু বলে দেওয়া না থাকে, কোনো ভ্যালু বলে দেওয়া না থাকলে 100, ভ্যালু বলে থাকলে এত। ফ্র্যাকশনে করলে ভাই আগের মতো যেভাবে করতাম, আগের দিনের যেটা করেছিলাম দুটো একই রকম, তিনটে দিয়ে করব, বাড়িতে করবে। ঠিক আছে, চল তাহলে আমরা আজকে একটুখানি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি। কি বোঝার চেষ্টা করব? আমরা করব হচ্ছে আজকে, আমরা তো কঠিন অঙ্কটা করবই, মেন্সের অঙ্কটা তো আমরা করবই, সেটা ব্যাপার না। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা সেরা জিনিস, সামনে আমাদের ভোট আসছে, তো আমরা ভোটার প্রবলেমটা একটুখানি আজকে দেখব। ঠিক আছে, পার্সেন্টেজ ইউজ করে ভোটার প্রবলেমটা একটু আমরা দেখব। এবং ভোটার প্রবলেম আগে করব না, ফ্রুট প্রবলেমটা আগে করি। ফ্রুট প্রবলেমটা আগে করি, ফ্রুট প্রবলেমটা সোজা আছে, সেট করে হয়ে যাবে। আমরা ফ্রুট প্রবলেমটা আগে একটু দেখব, তারপরে আমরা আস্তে আস্তে পার্সেন্টেজের বেসিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ধরে ধরে দেখা শুরু করব। ঠিক আছে, চল দেখা যাক। সবার আগে তোমাদের বলেছিলাম মনে আছে, রেশিওর মেন্স লেভেলের অঙ্ক করব। আমরা ইয়েটা করে ফেলেছি না, আর্থ প্রবলেম যেটা ছিল, আর্থ প্রবলেম করে ফেলেছি না, আর ইনকাম এক্সপেন্ডিচারটা করে ফেলেছি, তাই তো? আর্থ প্রবলেমটা করে ফেলেছি আর ইনকাম এক্সপেন্ডিচারটা করে ফেলেছি। ওকে, তাহলে আজকে আমরা ডায়মন্ড প্রবলেমটা আগে করব, এবং ডায়মন্ড প্রবলেমের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার টাইপ 2। ডায়মন্ড প্রবলেমের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার টাইপ 2। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে ধরে ধরে করা শুরু করি, তারপরে আমরা চলে আসছি পার্সেন্টেজের কোশ্চেনে। দেখো ক্লাস, এমনি ক্লাস, চলো 1 সেকেন্ড দাঁড়াও তো, তোমাদের সৌম্য ম্যাম এসছেন। নাও ফার্স্ট আমরা যেটা করব, সুমিত স্যার এসছে ভাই, সুমিত স্যার এসছে। ফার্স্ট আমরা যেটা করব সেটা আমরা করব হচ্ছে
গোল্ড পিস ব্রেক বা ডায়মন্ড প্রবলেম যেটাকে বলা হয়। ঠিক আছে, ইনকাম এক্সপেন্ডিচারে দু রকমের অঙ্ক হয় ভাই, বুঝতে পারছো? একটা প্রিলিমস লেভেল যেটা আমরা করে ফেলেছি, এবার আমরা মেন্স লেভেল করব। ওকে, চল ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তোমার ডায়মন্ড প্রবলেম। ওকে, চল দেখো এই অঙ্কটা আমাকে কি বলেছে। আমাকে বলেছে a gold piece breaks into three parts with weights in the ratio 3:4:5. If the price of gold is proportional to square of its weight, ভালো করে বোঝো, প্রাইস অফ গোল্ড ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইজ ওয়েট, ভ্যারিয়েন্সের টপিক এখানে দেওয়া, and the loss due to breakage is 23,500, what is the original price? What is the original price? তো আমরা চলো এই জিনিসটা এবার একটু বোঝার চেষ্টা করি, খুব সুন্দর করে বোঝো, একদম মাথা ঠান্ডা করে। আমরা প্রপোর্শনালে পড়েছিলাম না, একটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, পড়েছিলাম না আমরা? এবার একটা জিনিস তোমরা খেয়াল করো ভাই, আমাকে বলেছে সোনার দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। সোনার দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। তো ভাই আমার, আমি মনে করলাম দামটা হচ্ছে পি আর ওজন হচ্ছে ডাব্লু, তাহলে সোনার দাম ওজনের বর্গের সমানুপাতিক, ওয়েট স্কোয়ার। আমরা তো এটা লিখতে পারি যে আমার প্রাইসটা হচ্ছে কত, প্রাইসটা হচ্ছে ওজনের বর্গের সমানুপাতিক, তাহলে পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডাব্লু স্কোয়ার। পি হচ্ছে প্রাইস, ডাব্লু হচ্ছে ওয়েট। ওকে, আচ্ছা এবার বোঝো, আমাকে বলেছে আ গোল্ড পিস ব্রেক ইনটু থ্রি পার্টস উইথ ওয়েট 3:4:5। ঠিক আছে, তাহলে আমাকে যে রেশিওটা দেওয়া আছে ভালো করে বোঝো ভাই আমার। ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, এইখান থেকে যদি আমি ইকুয়াল সাইনে নিয়ে আসতে চাই আমাকে কি করতে হয় জানো? আমি যদি এইখান থেকে ইকুয়াল সাইনে নিয়ে আসতে চাই আমায় কি করতে হয় জানো ভাই? ইয়াদ হ্যায়? ফ্যান্টাস্টিক, দেবলীনা, অনন্যা, রাতুল, শুভজিৎ, ভেরি গুড, তৃপ্তি, বিশাল, একদম। আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাহলে এটা ইকুয়াল টু সাম কে ইনটু ডাব্লিউ স্কয়ার আমি লিখতে পারি। ফ্যান্টাস্টিক, একদম ঠিক। এবার বুঝো, ফার্স্ট কেস আমাকে কি বলেছে যে আমার ডায়মন্ড যেটা আছে সেটা 3:4:5 অনুপাতে ব্রেক হয়েছে। 3:4:5 অনুপাতে আমার ব্রেক হয়েছে, ঠিক? ওকে, ঠিক আছে। তাহলে 3:4:5 অনুপাতে যদি আমার ব্রেক হয়, সিম্পল একটা জিনিস এইখানে তুমি দেখার চেষ্টা করো। আমি মনে করলাম প্রথম ভাগটা 3x, পরের ভাগটা 4x, তারপরের ভাগটা 5x। ওয়েট, আমি মনে করলাম প্রথম ভাগটার ওয়েট 3x, পরের ভাগটার ওয়েট 4x, তারপরের ভাগটার ওয়েট 5x। ঠিক, আমার রিলেশনটা কি আছে? p ইকুয়াল টু k ইন্টু ডাব্লিউ স্কোয়ার। এগুলো তো আমার ডাব্লিউর ভ্যালু আসছে, এক একটা পার্টের ওয়েট তো এটা 3x, 4x এন্ড 5x। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে ভাই এবার একটা জিনিস দেখার চেষ্টা করো, আমার এখানে প্রাইস তাহলে কি আসছে গো প্রথম ক্ষেত্রে? কে ইন্টু 3x স্কোয়ার না? আমার পি এর ভ্যালু হচ্ছে কে ইন্টু ডাব্লিউ স্কোয়ার, ডাব্লিউর ভ্যালু যদি 3x হয় তাহলে প্রথম ক্ষেত্রে আমার প্রথম ভাগটার প্রাইস কত চলে আসছে? কে ইন্টু 3x স্কোয়ার, অর্থাৎ কে 9x স্কোয়ার। ঠিক, পরেরটার ভাগ আমার কত চলে আসছে দাম? কে ইন্টু 16x স্কোয়ার, কারণ 4x এর হোল স্কোয়ার। লাস্ট ভাগটার দাম কত চলে আসছে? কে ইন্টু 25x স্কোয়ার। এখনো পর্যন্ত জাস্ট আমি ডেটা গুলো নিয়ে খেলা করেছি। হ্যাঁ সাগর, আগের গুলো আগে করে আসো ভাই আমার, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে দামগুলো এলো, এই দামগুলো আমার কি? এই দামগুলো হলো প্রত্যেকটা পার্টের দাম কত হচ্ছে। আমার একটা ডায়মন্ড ছিল, সেই ডায়মন্ডটা আমার ব্রেক হয়ে গেছে। এই আমার একটা ডায়মন্ড ছিল,
এই ডায়মন্ডটা আমার ব্রেক হয়ে গেছে, তিনটে পার্টে ব্রেক হয়েছে। একটা পার্টের ওয়েট হচ্ছে 3x, একটা পার্টের ওয়েট হচ্ছে 4x, একটা পার্টের ওয়েট হচ্ছে 5x। তাহলে হিসেব মতো আমি দেখলাম এই পার্টটার দাম হচ্ছে k ইন্টু 9x স্কোয়ার, এই পার্টটার দাম হচ্ছে k ইন্টু 16x স্কোয়ার, আর এই পার্টটার দাম হচ্ছে k ইন্টু 25x স্কোয়ার। এই অবধি আমরা সবাই বুঝতে পেরেছি? এই অবধি কারো কোনো সমস্যা নেই? আমরা সবাই বুঝতে পেরেছি? তাহলে ভাই আমার একটা কথা বলো তো, এই যে তিনটে পার্ট একত্রে আছে, এই তিনটে পার্টের টোটাল দাম আমার কত আসছে গো? 16 আর 9 25, 25 25 50, কে ইন্টু 50x স্কোয়ার। এটা আমার তিনটে পার্টের টোটাল দাম না? এটা আমার কি আসছে? তিনটে পার্টের টোটাল দাম, তিনটে পার্টের টোটাল দাম। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। আমার ধরো একটা গোটা 50 গ্রামের একটা হিরে ভেঙেছে, ঠিক আছে? এবার এই যে 50 গ্রামের হিরেটা ভাঙলো, আমার যদি হিরেটার তিনটে পার্ট হয়, তাহলে এই যে এক একটা খণ্ড পেলাম, এই খণ্ডগুলোর যোগফলই তো আমার টোটাল হিরের ওয়েট আসবে না? স্যার বুঝতে পারলাম না কি হলো। ধরো পিন আছে, ধরো এই হচ্ছে একটা গোটা পিন, ঠিক আছে? এই হচ্ছে একটা গোটা পিন। আমি ধরো পিনটা এখান থেকে ভেঙে দিলাম, দুটো পিন হলো। এই যে দুটো পার্ট হলো, আমার এইটার যা ওয়েট আর এইটার যা ওয়েট, এই দুটো ওয়েটের যোগফলই তো আমার টোটালটার ওয়েটের সাথে সমান হবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার কিছু তো গুঁড়ো গুঁড়ো থাকবে, হিরের তো কিছু গুঁড়ো থাকবে। এখানে কোনো গুঁড়ো নেই ভাই, একদম পারফেক্টলি ব্রেক হয়েছে, ঠিক আছে? কোনো গুঁড়ো ফুড়ো হয়নি, সুন্দর ব্রেক হয়েছে। তাহলে এদের দুজনের টোটাল ওয়েটই তো আমার মোটটার সাথে সমান আসবে। তোমরা বলবে হ্যাঁ স্যার একদম ঠিক। তাহলে এবার একটা জিনিস দেখো, আমার এইখানে যে ব্রেকটা আছে, আমার এইখানে যে পার্ট গুলো আছে, একটার ওয়েট 3x, একটার ওয়েট 4x, একটার ওয়েট 5x, এই পার্ট গুলোর যে টোটাল ওয়েট, এই পার্ট গুলোর টোটাল ওয়েট, সেটাই তো আমার হিরের ওয়েটের সাথে সমান হবে, তাই না? তাহলে এই পার্ট গুলোর টোটাল ওয়েট কত? 5 4 9 3 12। তাহলে এই 12x টা আমার এই হিরের ওয়েটের সাথে সমান হবে না? হিরের ওয়েটটা আমার 12x চলে আসছে না? তোমরা বলছো হ্যাঁ স্যার হিরের ওয়েটটা তো আপনার 12x চলে আসছে। তাহলে হিরের ওয়েট যদি আমার 12x হয়, খেয়াল করে দেখো ভাই আমার হিরের দাম কত আসছে? তোমরা বলবে স্যার k ইন্টু 12x এর হোল স্কোয়ার, অর্থাৎ 144x স্কোয়ার। আমি বলবো ভেরি গুড, এটা আমার আসছে কি? হিরের দাম, মানে গোল্ডের দাম, যাই হোক। তাহলে দিস ইজ মাই গোল্ড প্রাইস, পুরো গোল্ডটার প্রাইস। আর আমি এইটা দেখতে পাচ্ছি তিনটে পার্ট একসাথে করে আমার যত দাম হচ্ছে, এটা হচ্ছে সেটা। এটা আমার কি? এটা আমার তিনটে পার্টের একসাথে প্রাইস, মানে প্রত্যেকটা খন্ড টোটাল প্রাইস কত? এইটা। তাহলে ভাই আমার খন্ডটা যদি আমার গোটা থাকতো, আমার দাম হতো এত। খন্ডটা যেহেতু ভেঙে গেছে, আমার দাম হচ্ছে এত। তাহলে এই দুটো দামের যে পার্থক্য, সেটাই হচ্ছে আমার লসের পরিমাণ, কি তাই না? এই দুটোর যে পার্থক্য, সেটাই হচ্ছে আমার লসের পরিমাণ। যে আমার কাছে গোটাটা যদি থাকে, আমার কাছে গোটাটা যদি থাকে, তাহলে দাম হবে এত। আর যেহেতু আমার সোনাটা ধরে ধরে ভেঙে গেছে, তিনটে পার্ট হয়ে গেছে, তো তিনটে পার্ট মিলে আমি টোটাল বিক্রি করতে পারছি এত টাকায়। খুব স্বাভাবিক ব্যাপার না?
সোনাটা যদি গোটা থাকতো তাহলে তো তুমি সেটা অনেক বেশি টাকায় বিক্রি করতে পারতে। এখন 3টে পার্ট হয়ে গেছে, 3টে পার্টকে তোমার আলাদা টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে ভাই আমার গোটা থাকলে দাম হতো এত, যেহেতু 3টে পার্ট হয়ে গেছে দাম হয়ে গেছে এত, তাহলে আমার এত টাকা পাওয়ার কথা ছিল কিন্তু এত টাকা পাচ্ছি, তাহলে আমার লস হচ্ছে কত? এত টাকা। আমার লস হচ্ছে এত টাকা। আর এইখানে দেখো আমার লসের ভ্যালু বলে দিয়েছে কত? 23,500। এখানে আমার লসের ভ্যালু কত বলে দিয়েছে দেখো? 23,500। তাহলে হিসেব মতো এইটার ভ্যালু আমার কত? 23,500। তাহলে এটার ভ্যালু যদি 23,500 হয়, সোনার প্রাথমিক মূল্য কত? আমাকে এইটার ভ্যালু বার করতে বলেছে। এটার ভ্যালু কত এবার বার করে নেবে, ঐকিক নিয়ম। ঠিক আছে, বার করে নেবে এবার কত আসছে। এটাকে বলা হয় ডায়মন্ড প্রবলেম। এগুলো মেনলি মেন্সে আসে, টিয়ার 2-তে আসে, সিবিটি 2-তে আসে, সিজিআর এর প্রিলিমসেও দিতে পারে যদি একটু লেন্দি কোশ্চেন হয়, বাট মেনলি এগুলো টিয়ার 2 বা সিবিটি 2 এর অঙ্ক। এবার এই যে জিনিসটা আমরা দেখলাম, একটু একটু মাথার মধ্যে গ্যাপ গ্যাপ আছে বা একটু 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 ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপারটা আছে ভাই। 144 থেকে 50 বিয়োগ করলে 94 হয়। ঠিক আছে ভাই, দেখো এখানে আমি মাইনাস সাইনও দিয়েছি। ঠিক আছে, এবার এই জিনিসগুলোই আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, এটা একটু আমরা মাথার মধ্যে আরেকটু গেঁথে যাবে। তাহলে চল সেম টাইপের আমরা আরেকটা এক্সাম্পল নিই, দিস ওয়ান। একদম সেম টাইপের এক্সাম্পল। চলো আমরা এটাকে এবার একটু ট্রাই করার চেষ্টা করি। আগে একটু তোমরা ট্রাই করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। তো যেটাই অ্যান্সার আসুক কোনো অসুবিধা নেই, আগে তোমরা ট্রাই করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সিএইচএসএল মেন্সে আসতে পারে না। এক্স এর মানে 144 এর মান ডাইরেক্ট বার করো এবার ঐকিক নিয়ম করে। ওকে ভাই আমার, চলো এবার এটা বলো। এটা বলো, গিয়ে দিয়ে দিচ্ছি। এটা বলো। একই রকম ভাবে হবে, কিন্তু আলাদা কিচ্ছু নেই, একদম সেম ভাবে হবে, সেম ভাবে হবে। যে জিনিসগুলো টিয়ার 2 এর সেগুলো আমি আলাদা করে বলে দিচ্ছি, বাকি যা যা আছে সব গ্রুপ ডিতে আসবে। পরীক্ষা ওয়াইজ আলাদা এক্সাম হয় না, কোশ্চেন আলাদা হয় না, খালি প্যাটার্নটা একটু আলাদা হয়, আর কিছুই না। গ্রুপ ডির কোশ্চেন যথেষ্ট কঠিনই আছে। চিরঞ্জিত আমাকে একটা অ্যান্সার দিয়েছে, উজ্জ্বল না, উজ্জ্বল দেয়নি, চিরঞ্জিতই আমাকে একটা অ্যান্সার দিয়েছে। চলো দেখা যাক কি বলেছে। হীরের দাম তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক। খুব ভালো কথা, হীরের দাম যদি তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক হয়, প্রাইস হয়ে যাচ্ছে ওজনের বর্গের সাথে সমানুপাতিক।
তাহলে পি ইকুয়াল টু আমার কত আসবে ভাই, আমার কে ইন্টু ডাব্লিউ স্কোয়ার। ঠিক আছে ভাই, তোমরা বলবে হ্যাঁ স্যার একদম এই অবধি বুঝতে পেরেছি। একটি হীরের দাম 69,600 টাকা। একটি হীরের দাম 69,600 টাকা। এটি 4:5 অনুপাতে দুটো টুকরোতে ভেঙে যায়, তাহলে গোটা হিরেটা ভাঙে হচ্ছে 4:5 অনুপাতে। ভাঙার ফলে কত ক্ষতি হয়, আমাকে এখানে লসটা জিজ্ঞেস করেছে। তাহলে ভাই আমার একটা পার্টের ওয়েট 4x, একটা পার্টের ওয়েট 5x। ঠিক আছে, আমরা এগুলো যখন পরে আবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস ক্লাস যখন করব, আমরা আর এক্স ফেক্স ধরবো না। এখন বোঝার জন্য আমি এক্স দিয়ে ধরে করাচ্ছি, যাতে প্রত্যেকটা জিনিস তুমি কানেক্ট করতে পারো। এরপর আস্তে আস্তে আমরা যত বড় হব তত আমরা আর এক্স ফেক্স ধরবো না। ঠিক আছে, তাহলে ভাই আমার প্রথম পার্টের প্রাইস কত আসছে, তোমরা বলবে স্যার 16x²। পরের পার্টের প্রাইস কত আসছে, তোমরা বলবে স্যার 25x²। আমি বলবো একদম ঠিক। তাহলে ব্রেক করার ফলে আমার টোটাল দাম কত আসছে গো ভাই আমার, তোমরা বলবে স্যার 16x² প্লাস 25x², অর্থাৎ এখানে একটা কে আসবে, সরি, কে ইন্টু 16 কে ইন্টু 25, আমার টোটাল এসে যাচ্ছে কে ইন্টু 41x²। এটা আমার কি এসে যাচ্ছে, ব্রেক করার ফলে খণ্ডগুলোর টোটাল। ঠিক আছে, এবার দেখো ভাই আমার টোটাল হিরেটার ওজন তাহলে আমার কত আসবে। আমি দেখতে পাচ্ছি একটা পার্টের ওজন 4x, একটা পার্টের ওজন 5x, তাহলে টোটাল হিরেটার ওজন আমার কত আসছে 9x। টোটাল হিরেটার ওজন আমার কত আসছে ভাই, আমার 9x। তাহলে টোটাল হিরেটার ওজন যদি আমার 9x হয়, টোটাল হিরেটার দাম কত আসছে, তোমরা বলবে কে ইন্টু 81x²। আমি বলবো একদম ঠিক, দিস ইজ দ্য টোটাল প্রাইস। এবার দেখো আমার এখানে পাওয়ার কথা ছিল কত, কে ইন্টু 81x², এইটা আমার পাওয়ার কথা ছিল। আমি পাচ্ছি কত, কে ইন্টু 41x², এই টাকাটা আমি পাচ্ছি। তাহলে ভাই আমার লস হচ্ছে কত গো, তোমরা বলবে স্যার দুটো বিয়োগ করে দিন, 81 মাইনাস 41 মানে 40, কে ইন্টু 40x², এই পরিমাণটা হচ্ছে আমার লস। আমি বলবো একদম ঠিক, দিস ইজ দ্য লস। অর্থাৎ দেখো আমাকে এবার কি বলেছে, আমাকে হীরের টোটাল দামটা বলা আছে 69,600, আর আমি এখানে হীরের টোটাল দাম অলরেডি বার করেছি কে ইন্টু 81x²। তাহলে আমি বলতে পারি কে ইন্টু 81x², দ্যাট এর ভ্যালু হচ্ছে 69600। তাহলে কে ইন্টু 40x² এর ভ্যালু কত, এটা বার করলেই আমাদের অ্যান্সার। হ্যাঁ সপ্তর্ষি হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা আমাদের কি চলে গেল, এটা আমাদের চলে গেল ডায়মন্ড প্রবলেম টিয়ার 2 এর। ওকে, এইবার আমরা যেটা করব, হ্যাঁ পয়েন্টে আসতে পারে, অ্যাপ্রক্সিমেট আনসার আসতে পারে, তাতে কোনো রকম অসুবিধা নেই। অ্যাপ্রক্সিমেট আনসার আসতে পারে, তাতে কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে ভাই আমার, ওকে। এইবার আমরা যেটা করব সেইটা আমাদের একদম পিওর সিজিএল টিয়ার 2, বুঝতে পারলে, একদম পিওর সিজিএল টিয়ার 2, নট ইভেন এনটিপিসি সিবিটি 2, এটা হচ্ছে একদম পিওর সিজিএল টিয়ার 2। ওকে, চলো আমরা এবার সেই লেভেলের জিনিসপত্র আস্তে আস্তে শুরু করি। এবার কিন্তু আমরা একদম লেভেলের কঠিনে যাচ্ছি। ওকে, চলো দেখো,
এই অঙ্কটা আগে তোমরা বলো তো কি অ্যান্সার আসবে, পুরো কনসেপ্টের অঙ্ক, এই অঙ্কটা আগে বলো। হ্যাঁ যেটাই আসবে ভাই, ক্যালকুলেশন করে যেটা আসছে অ্যাপ্রক্সিমেট করে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। এইটা বলো এবার অ্যান্সার তোমাদের কত আসছে। দেখা যাক, দেখা যাক। দেখো, মিসেস গিরি 1 ডজন চুড়ি কিনেছিলেন, তিনি পড়ে যান। কতটা নির্মম, একটা মহিলা পড়ে গেছে তারপরে অঙ্ক করছে। নিচের কোন অনুপাতটি ভাঙা অভাঙা চুড়ি হতে পারে না? আচ্ছা ভাই আমার, আমাকে একটা কথা বলো, ভেরি গুড অঙ্কন, ফ্যান্টাস্টিক, লাভলি। আমাকে একটা তোমরা কথা বলো, আমাদের টোটাল তো 1 ডজন মানে 12 পিস চুড়ি ছিল। এবার এই 12টা চুড়ির মধ্যেই কিছুটা ভাঙবে কিছুটা ভাঙবে না, তাই তো? তার মানে আমার যে অনুপাত দুটো আসবে, ধরো H2B আমার অনুপাত এসছে, এই অনুপাতের যে যোগফল অর্থাৎ A প্লাস B, সেটা তো আমার 12-র একটা ফ্যাক্টর হতে বাধ্য। A প্লাস B তো আমার একটা 12-র ফ্যাক্টর হতে বাধ্য। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে চলো দেখি। আমাকে বলেছে কোনটা হতে পারে না, তাহলে কোনটা 12-র ফ্যাক্টর নয় সেটাই আমার অ্যান্সার হবে। এটা আছে 2 আর 1 3, 12-র ফ্যাক্টর হতে পারে অ্যান্সার। 3 আর 1 4, 12-র ফ্যাক্টর হতে পারে অ্যান্সার। 5 আর 1 6, 12-র ফ্যাক্টর হতে পারে অ্যান্সার। বাট দিস ওয়ান 2 আর 3 হয়ে যাচ্ছে 5, 12-র কোনো ফ্যাক্টর নয়, তাহলে সি আমার অ্যান্সার হতে পারে না। তাহলে এইটার ক্ষেত্রে আমার অ্যান্সার কত চলে গেল? সি। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো উইথ দা প্রপার এক্সপ্লানেশন। সবার জন্য একটা হাততালি ভাই, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ভেরি গুড শুভজিৎ, ফ্যান্টাস্টিক। ঠিক আছে সাথী, একদম পারফেক্ট। চলো, कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि अभी तूफान आने वाला है। চলো, আমরা এবার তুফান নিয়ে খেলবো। খুব ভালো করে ব্যাপারটা বোঝো, খুব ভালো করে। কি বলেছে, মাথা ঠান্ডা করে পড়বে, অসম্ভব দরকারি অঙ্ক, অসম্ভব ভালো অঙ্ক এবং অসম্ভব সুন্দর অঙ্ক। চলো দেখা যাক কি বলেছে, আমাকে একটু ভালো করে দেখা যাক। দেখো, একজন ব্যক্তি, খুব সুন্দর করে বোঝো, একজন ব্যক্তি 4 জোড়া কালো মোজা ও কিছু বাদামি মোজা অর্ডার করেন। ঠিক আছে, কালো মোজার দাম বাদামি মোজার দ্বিগুণ। ওকে, সবারটা দেখতে পাচ্ছি ভাই। ভুলবশত জোড়ার সংখ্যা অদল বদল হয়ে গেছে, মানে যতগুলো কালো মোজা কেনার কথা, যতগুলো বাদামি মোজা কেনার কথা, সেটা অক্ষয় কুমারের মিম হয়ে গেছে, যার জন্য বিল 50% বেড়ে যায়। ওকে, মূল অর্ডারে কালো এবং বাদামি মোজার অনুপাত কত ছিল? মূল অর্ডারে কালো এবং বাদামি মোজার অনুপাত কত ছিল? লেট আস ট্রাই। সুন্দর করে ধরে ধরে আমরা ব্রেক করে করে করি, একবারেই বুঝতে পেরে যাবে, কোনো চিন্তা নেই। খালি মাথা ঠান্ডা করে এখন দেখো, বুঝতে বুঝতে টুকবে না। ঠিক আছে, চল দেখা যাক। একজন ব্যক্তি 4 জোড়া কালো মোজা ও কিছু জোড়া বাদামি মোজা অর্ডার করেন। কে কত জোড়া কি মোজা অর্ডার করেছে সেটা আমাকে বলে দেওয়া নেই, তো চলো আমরা একটু এখানে লিখে নিই কি কি মোজা আছে, কালো আর বাদামি। তাহলে কালো মোজা, বাদামি মোজা। বেশ, ফার্স্টে কি করছে, অর্ডার কত করেছে সেটা, তাই তো? অর্ডার, অর্ডার
4 জোড়া কালো মোজা এবং কিছু বাদামি মোজা। এই চলে গেল আমার কি, কালো মোজা এবং বাদামি মোজা কতগুলো অর্ডার করেছে তার অনুপাত। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, কালো মোজার দাম বাদামি মোজার দ্বিগুণ। তাহলে আমি যদি এখন দামের অনুপাত নিই সেটা কত আসছে ভাই আমার, কালো মোজার দাম বাদামির দ্বিগুণ, তাহলে কালো 2 বাদামি 1। এখনো অবধি আমাদের কোনো চাপ নেই, আশা করি এখনো অবধি আমাদের কোনো চাপ নেই। তাহলে আমরা এখানে 4 জোড়া অর্ডার করেছি, এখানে আমরা এক্স খানা অর্ডার করেছি, এক্স জোড়া, একটার দাম 2 একটার দাম 1। ঠিক, ওকে। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো তো, এখানে আমার দাম কত আসছে, আমি যদি এখানে টোটাল বিলের অনুপাত নিই, এখানে আসছে আমার 4 দুগুণে 8, এখানে আমার আসছে এক্স একে এক্স। ঠিক আছে, 8:x, এটা হচ্ছে আমার বিল। 8:x, এটা হচ্ছে আমার বিল। ওকে, তার মানে আমি এখানে বলতে পারি, দেখো এবার ব্যাপারটা বোঝো, আমার যখন অনুপাত 2:3 থাকে, খুব ভালো করে ব্যাপারটা বোঝো, আমার যখন অনুপাত 2:3 থাকে, ঠিক আছে, আমার যদি অনুপাত 2:3 থাকে, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে কি ধরি, 2x 3x বা 2a 3a, এরকম ধরি না ভাই আমার, এরকম ধরি তো। এবার দেখো আমার অনুপাত আছে 8:x, আমার অনুপাত আছে 8:x, তাহলে আমি প্রথমটার ভ্যালু ধরতে পারি 8a, আমি প্রথমটার ভ্যালু, এইটার ভ্যালু আমি ধরতে পারি হচ্ছে 8a, আর এইটার ভ্যালু আমি ধরতে পারি হচ্ছে xa। 8a এবং xa, যেহেতু এখানে x আছে আমি সেই জন্য আর x ধরলাম না, a ধরলাম। তার মানে আমার প্রথম ক্ষেত্রে টোটাল বিল কত আসছে, প্রথম ক্ষেত্রে টোটাল বিল আসছে 8a প্লাস xa। এই অবধি ঠিক আছে সবার? প্রথম ক্ষেত্রে আমার টোটাল বিল কত চলে আসছে, 8a প্লাস xa। ওকে, চল এবার সেকেন্ড কেস। সেকেন্ড কেসটা কি হয়েছে দেখো, সেকেন্ড কেসে ভুলবশত জোড়ার সংখ্যা অদল বদল হয়ে গেছে, ভুলবশত জোড়ার সংখ্যা অদল বদল হয়ে গেছে। তার মানে কি, আমার যতগুলো কালো মোজা এবং যতগুলো বাদামি মোজা কেনা ছিল সেটা আমাদের অদল বদল হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখন কালো আর বাদামির অনুপাত নিই, আমি যদি এখন কালো আর বাদামির অনুপাত নিই, তাহলে এবার খেয়াল করো, আমার কালো মোজা কেনার কথা ছিল 4 জোড়া, বাদামি মোজা কেনার কথা ছিল এক্স খানা, কিন্তু আমার এখানে কি হয়ে গেছে, দুটো অদল বদল হয়ে গেছে না ভাই আমার। তার মানে আমার এখন কালো মোজা হয়ে গেছে এক্স খানা আর বাদামি মোজা হয়ে গেছে 4 খানা। টোটালটা বার করলাম নাহারিকা, আমাদের যতগুলো অর্ডার দেওয়ার কথা ছিল সেটা অদল বদল হয়ে গেছে। তাহলে কালো মোজা এখন আমার এক্স খানা হয়ে যাবে, কারণ বাদামি এক্স খানা কেনার কথা ছিল, আর বাদামি মোজা আমার এখন 4 খানা হয়ে যাবে। এটা চলে আসছে আমার অর্ডার। আচ্ছা, দামটা তো আমাদের চেঞ্জ হয়নি রে ভাই, দাম তো আমাদের সেমই আছে, তাই না? দামটা তো আমাদের সেমই আছে, দাম তো আমাদের কোনো চাপ তোমার চেঞ্জ হয়নি। তাহলে আমার দাম কত আছে গো ভাই আমার, দাম আমাদের 2:1 ছিল, দামও তো আমাদের সেমই থাকবে, দামের তো কোনো চেঞ্জ হবে না। আমার আজকে কালো মোজার দাম ধরো 10 টাকা, বাদামি মোজার দাম ধরো 20 টাকা, আমার এই দাম দুটো তো আর চেঞ্জ হচ্ছে না, দাম আমার সেমই থাকছে। শুধু আগে আমার ধরো কালো মোজা 35টা কিনছিলাম আর বাদামি মোজা 20টা কিনছিলাম, এখন আমার সেইটা উল্টে গেছে, যে কালো 20টা হয়ে গেছে, বাদামি 35টা হয়ে গেছে, কিন্তু আমার যে দাম তো আমার চেঞ্জ হচ্ছে না ভাই, দাম তো আমার সেম থাকবে। সুতরাং এক্ষেত্রে আমার টোটাল বিল কত আসছে গো,
এক্ষেত্রে আমার টোটাল বিল চলে আসছে 2x:4। এক্ষেত্রে আমার টোটাল বিল কত চলে আসছে 2x:4। আমি মনে করলাম এই যে 2x টা আছে এটা মানে আমার চলে আসছে 2ax, এটা তোমরা কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আর কাটলাম না। আর এখানে হয়ে গেল 4a, তাহলে টোটাল বিল আমার কত চলে আসছে ভাই আমার 2ax প্লাস 4a। এটা আমার আসছে টোটাল বিল। তাহলে এটা চলে গেল ফার্স্ট কেসের টোটাল বিল, এটা চলে গেল সেকেন্ড কেসের টোটাল বিল। ঠিক, এটা চলে গেল ফার্স্ট কেসের টোটাল বিল, এটা চলে গেল সেকেন্ড কেসের টোটাল বিল। এবার দেখো আমায় কি বলেছে, এই ঘটনা ঘটার ফলে বিল 50% বেড়ে যায়। কেন আমি এটা এখন করাচ্ছি, পার্সেন্টেজটা করার পর দেখো এবার বুঝতে পারবে কেন আমি তখন করাইনি। প্রত্যেকটা জিনিস এক একটা জিনিসের সাথে লিঙ্ক আছে ভাই। আমাকে এখন বলেছে বিল 50% বেড়ে যায়, অর্থাৎ আগে যে বিলটা ছিল সেই বিলটার ভ্যালু যদি পি হয়, আগে যে বিলটা ছিল সেটা যদি পি হয়, কারেন্ট বিল কত, কারেন্ট বিল হচ্ছে এর 50% বেশি, অর্থাৎ কারেন্ট বিল হচ্ছে পি ইন্টু 150/100। কি গো ভাই, তাই তো আমার আগের বিলের ভ্যালু যদি পি হয়, কারেন্ট বিল আমার কত আসছে তার থেকে 50% বেশি। 50% বেশি মানে 150/100 পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসে শিখেছি। তাহলে এবার আমরা ব্যাপারটা কি সুন্দর করে বুঝে যাচ্ছি। দেখো আমার আগে বিল ছিল কত 8a প্লাস ax, এটা হচ্ছে আমার আগের বিল। বর্তমান বিল কত, এর থেকে 50% বেশি, অর্থাৎ 150/100। সেটা কার সাথে সমান, সেটা বর্তমান বিলের সাথে সমান। বর্তমান বিল মানে কত 2ax প্লাস 4a, 2ax প্লাস 4a। দেখো আমার ইকুয়েশনটা ক্রিয়েট হয়ে গেল। দেখো আমার ইকুয়েশনটা ক্রিয়েট হয়ে গেল। এবার চলো সলভ করি। 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2, 3 8 24 প্লাস 3ax ইকুয়াল টু 4ax প্লাস 8a। 24 থেকে 8 যদি কেটে যায় কত আসছে গো ভাই আমার 16a, সেটা ইকুয়াল টু ax। a আর a ক্যান্সেল হয়ে গেল, x এর ভ্যালু চলে গেল 16। x এর ভ্যালু আমার কত চলে গেল 16। x টা যে আমার 16 এলো, তাহলে আমার এখানে কি ছিল, বাদামির জোড়ার সংখ্যা আমরা 16 নিয়েছিলাম, তাহলে এই 16টা আমার কি চলে গেল বাদামি মোজা। আমাকে কি বলেছে গো ভাই, আমাকে বলেছে মূল অর্ডারে কালো এবং বাদামি মোজার অনুপাত কত ছিল। মূল অর্ডারে কালো এবং বাদামি মোজার অনুপাত, তাহলে ভাই মূল অর্ডার তো এইটা ছিল। মূল অর্ডারে আমার কালো মোজা নিয়েছিল 4খানা, এই যে 4 pairs of black socks। তাহলে মূল অর্ডারে কালো মোজা ছিল 4খানা, মূল অর্ডারে বাদামি মোজা হচ্ছে 16খানা, তাহলে অনুপাত কত 1:4। অপশন সি, 1:4, অপশন সি। নট 4:1, এটা কিন্তু হবে না। আমরা সব সময় কি শিখেছি, রেশিওর অঙ্কে কোনটাকে মাথায় রাখতে হবে, অর্ডারটাকে। দেখো আগে কালো বলেছে পরে বাদামি বলেছে, এখানে ইংরেজিতেও দেখো ফার্স্টে ব্ল্যাক বলেছে তারপরে ব্রাউন বলেছে, তাহলে ব্ল্যাকের সংখ্যাটা আমাকে আগে দিতে হবে, ব্রাউনের সংখ্যাটা আমাকে পরে দিতে হবে। ঠিক আছে, কারণ না হলে আমরা ইকুয়েশনটা ক্রিয়েট করতে পারছিলাম না। আমরা বিলটাকে তো ইকুয়েট করতে হবে, তার জন্য তো আমার দুটো বিল চাই, সেই জন্য না। শর্টকাট হয় না ভাই, এগুলো সিজিএল টিয়ার 2 এর অঙ্ক, এসব ডাব্লিউবিপি কনস্টেবলের অঙ্ক নয় যে ম্যাজিক করে হয়ে যাবে, বুঝতে পারছো। এগুলো সিজিএল টিয়ার 2 এর অঙ্ক। আমি সেই জন্যই বললাম এখন যে কটা অঙ্ক করবো সব কটা টিয়ার 2 এর অঙ্ক। কেউ যদি সিজিএল টার্গেট না করো তারা চলে যেতে পারো, নাহলে মাথা দেখবে কিনা ওটা ঝিঝি করছে, বুঝতে পারছো তো। আমি যদি এখন কন্টিনিউয়াস 1 ঘন্টা হিস্ট্রি পড়ে যাই, আমার মাথা যেরকম হবে দেখবে সেরকম একটা কষ্ট হচ্ছে তোমার। তো যারা সিজিএল অনলি টার্গেট করছো বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল টার্গেট করছো, তারা শুধু দেখো।
এছাড়া দেখো না, আসবে না, এছাড়া কোথাও আসবে না, আমি লিখে দিচ্ছি, আর কোথাও আসবে না। ঠিক আছে ভাই আমার? চল, গেল, এই চলে গেল ব্যাপার। হ্যাঁ সুপ্রিয়া, একদম ঠিক। চলো, গেল। নিয়ারেকা যদি ইচ্ছা হয় দেখতে পারো, কোনো চাপ নেই। চলো নেক্সট। এটা চলে গেল ভাই আমাদের কঠিন অঙ্ক নাম্বার 1। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কঠিন অঙ্ক নাম্বার 2। এন্ড সেই কঠিন অঙ্ক নাম্বার 2 হচ্ছে কি, সেখানে রেশিওর গল্প আমরা আরেকটু হাই লেভেলে ইউজ করব। চলো, এটার পরে আর একটা টাইপ হবে, তাহলেই আমাদের রেশিও পুরো শেষ হবে, রেশিওর টিয়ার 2 এর পুরোটা শেষ হবে। ঠিক আছে, চলো। कहाँ गया? This one. এখন কিন্তু বাইরে ভোটের বাজার, খুব সাবধানে চলাফেরা করবে বাইরে, বুঝতে পারছো তো? লোকজন কিন্তু মুখিয়ে আছে দোষ দেওয়ার জন্য, খুব সাবধানে চলাফেরা করবে। বিশেষ করে যাদের 23 তারিখে ভোট, 23 তারিখে যাদের ভোট, আমাদের এখানে তো 23 তারিখ নয়, তো হয়তো আমি ক্লাস করাবো, তো কোনো অসুবিধা নেই। তো যাদের 23 তারিখে ভোট আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবে, তাদের ক্লাস করতে হবে না, কোনো অসুবিধা নেই। আর আমাদের 29 তারিখে ভোট, আমরা কলকাতায় যারা আছি 29 তারিখে ভোট, সেদিন হয়তো তোমাদের ক্লাস হবে না। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, এবার আমরা এই অঙ্কটা করছি। ঠিক আছে, চলো দেখা যাক কি বলেছে। দ্য রেশিও অফ, বসে বসে পড়ছি, হ্যাঁ, দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ টু নাম্বার অফ গার্লস ইন আ স্কুল অফ 1650 স্টুডেন্ট ইজ 6:5। আচ্ছা, তার মানে আমাকে কি বলেছে ভাই, যে একটা স্কুলে 1650 জন ছাত্রছাত্রী আছে, যেখানে ছেলে এবং মেয়ের অনুপাত 6:5। খুব ভালো কথা। 124 জন নতুন ছেলে ও কিছু মেয়ে ভর্তি হলো। If 124 new boys and a few girls are admitted, the ratio becomes 4:3. আচ্ছা, what is the ratio of newly admitted girls to boys? চলো আমরা একটু আগে এটা বোঝার চেষ্টা করি অঙ্কটা কি বলেছে। আমাকে বলা হয়েছে যে একটা স্কুলে টোটাল 1650 জন ছাত্রছাত্রী আছে। টোটাল স্টুডেন্ট আমার কত আছে ভাই? আমার টোটাল স্টুডেন্ট আছে আমার 1650। এবং এই যে 1650 জন টোটাল স্টুডেন্ট আছে, এখানে ছেলে এবং মেয়ে, বয়েজ এবং গার্লস, তাই তো? বয়েজ টু দ্য গার্লস, হ্যাঁ, সেটা আমাকে বলে দিয়েছে কত? 6:5। 6:5। টোটাল স্টুডেন্ট আছে 1650 জন, এবং যার মধ্যে আমার কত আছে? বয়েজ আর গার্লস এর অনুপাত 6:5। তাহলে একটা জিনিস বোঝো, একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, যে আমি তো এখানে বলতে পারি 6 আর 5 11 ইউনিটের ভ্যালু আমার 1650। কি গো ভাই, বলতে পারি না? তোমরা বলবে হ্যাঁ স্যার বলতে পারি। 6 আর 5 11 ইউনিটের ভ্যালু যে 1650, সেটা তো আমরা বলতে পারি, কারণ টোটালটা এটা বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত আসছে ভাই? আমার 150 আসছে না? 1 ইউনিটের ভ্যালু আমার কত আসছে ভাই? আমার 150 আসছে না? তোমরা বলছো হ্যাঁ স্যার 150 তো আসছে, জীবনে কোনো চাপ নেই। তাহলে আমি দেখো এখান থেকে বয়েজের ভ্যালু পেয়ে যাচ্ছি। বয়েজের ভ্যালু কত গো? 6 ইউনিট, 6 15 90, 900। আর গার্লস এর ভ্যালু পেয়ে যাচ্ছি, গার্লস এর ভ্যালু কত গো ভাই? 5 ইউনিট। 5 ইউনিট মানে কত? 5 15 75, 750। তাহলে দেখো কতজন ছেলে আর কতজন মেয়ে আছে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম। হ্যাঁ কি না ভাই? আমার পেয়ে গেলাম না? তোমরা বলবে হ্যাঁ স্যার পেয়ে তো গেলাম। কতটা সুন্দরভাবে এই অঙ্কটা আমরা করব খালি দেখো। এটা কিন্তু টিয়ার 2 এর অঙ্ক। তোমরা এটা মার্কেটে যে কাউকে ফেলে দাও, দেখবে ওরা কিরকম একটা কষ্ট পেয়ে গেছে, কিরকম একটা করছে। কিন্তু আমরা এটাকে কতটা সুন্দর করে করব সেটা এবার দেখো, কতটা অসম্ভব ভালো করে। সপ্তর্ষি
নাও, ঠিক আছে, গেল। সপ্তর্ষি আমায় বললো 2 চোখ বুঝুন নাহলে ঝগড়া হবে। এমনিতেই আমরা অঙ্কের লোকেরা ভাই সবার একটা অপ্রিয় পাত্র হয়ে থাকি, আর শত্রু বাড়িয়ে লাভ নেই। চলো এবার দেখো কি বলেছে। আমাকে বলেছে 124 জন নতুন ছেলে ভর্তি হয়েছে। 124 জন নতুন ছেলে ভর্তি হয়েছে। আমাকে একটা কথা বলো, ছেলেদের সংখ্যা ছিল 900, ঠিক? ছেলেদের সংখ্যা ছিল 900, তাহলে 900 জন ছেলে ছিল, 124 জন নতুন ছেলে ভর্তি হয়েছে, তাহলে এখন আমাদের নতুন ছেলের সংখ্যা 1024 না ভাই? নিউ টোটাল বয়েজ, হ্যাঁ কি না গো ভাই? 1024 না ভাই? তোমরা বলবে হ্যাঁ স্যার। কতজন মহিলা জয়েন করেছে আমরা এখনো জানি না, কতজন মেয়ে জয়েন করেছে এখন আমরা জানি না, কোনো অসুবিধা নেই, এই অবধি আমরা এখন জানি। এবার দেখো নতুন অনুপাত আমাকে বলে দিয়েছে 4:3, তার মানে ছেলেদের যে নতুন সংখ্যা মেয়েদের যে নতুন সংখ্যা তার অনুপাত বলে দিয়েছে 4:3। তাহলে এই 4:3টা অ্যাকচুয়ালি কি? 4:3টা অ্যাকচুয়াল হচ্ছে নিউ বয়েজ এর সংখ্যা ইসটু নিউ গার্লস এর সংখ্যা না ভাই? 4:3 নিউ বয়েজ এর সংখ্যা আর নিউ গার্লস এর সংখ্যা, সেটা তো আমার 4:3। তোমরা বলছো হ্যাঁ স্যার, এই অবধি তো আমরা সুন্দর বুঝেছি। তাহলে এবার একটা কথা বলো, আমি এখানে দেখতে পাচ্ছি নিউ বয়েসের সংখ্যা 4 ইউনিট, আমি এখানে দেখতে পাচ্ছি নিউ বয়েসের সংখ্যা 1024, তাহলে আমি কি বলতে পারি না 4 ইউনিটের ভ্যালু 1024? নতুন ছেলেদের সংখ্যা এবং নতুন মেয়েদের সংখ্যার অনুপাত হচ্ছে 4:3, তাহলে এই যে 4 ইউনিট সেটা হচ্ছে নতুন ছেলেদের সংখ্যা, রাইট? 4 ইউনিট হচ্ছে নতুন ছেলেদের সংখ্যা, আর আমি এখানে দেখছি নতুন ছেলেদের সংখ্যা হচ্ছে 1024। তাহলে একাধারে আমি দেখছি নতুন ছেলেদের সংখ্যা 4 ইউনিট, আরেক ধারে আমি দেখছি নতুন ছেলেদের সংখ্যা 1024, তাহলে আমি কি বলতে পারি না 4 ইউনিটের ভ্যালু 1024 বলতে পারি তো? এটা সবার ক্লিয়ার হয়েছে 4 ইউনিট কেন 1024 আসছে? 4 ইউনিট কেন 1024 আসছে আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে? ভেরি গুড। তাহলে দেখো তো ভাই, এখান থেকে আমার 1 ইউনিটের ভ্যালু কত? 4 দুগুণে 8, 4 5 20, 4 6 24, 256 হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যালু। তাহলে মেয়েদের সংখ্যা আমার কত? 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু আমার কত আসছে? তোমরা বলবে 18 আর 8, 3 25 75, 1 76, 768 হচ্ছে নতুন মেয়েদের সংখ্যা। 768 হচ্ছে আমার কত? নতুন মেয়েদের সংখ্যা। তাহলে আমি এখানে কি পেলাম যে নিউ টোটাল গার্লস কত আছে? 768। তাহলে ভাই আমার তো 750 জন মেয়ে স্টুডেন্ট ছিল, আমার নতুন মেয়ে স্টুডেন্টের সংখ্যা 768, তাহলে ভাই আমার কতজন নতুন মেয়ে স্টুডেন্ট জয়েন করেছে? তোমরা বলবে যে স্যার 18 জন নতুন মেয়ে স্টুডেন্ট জয়েন করেছে, তাই না? 18 জন নতুন মেয়ে স্টুডেন্ট জয়েন করেছে। তোমরা বলবে হ্যাঁ স্যার 18 জন নতুন মেয়ে স্টুডেন্ট জয়েন করেছে। আমাকে কি চেয়েছে? নতুন ভর্তি হওয়া ছেলেদের সাথে মেয়েদের সংখ্যার অনুপাত, সরি মেয়েদের সাথে ছেলেদের সংখ্যার অনুপাত। তাহলে নতুন ভর্তি হওয়া মেয়েরা কত? 18, নতুন ভর্তি হওয়া ছেলেরা কত? দেওয়াই আছে যে আমার 124 জন নতুন ছেলে এসেছে, 124। তাহলে এই দুটোর অনুপাত কত? 2 দিয়ে কাটো, 9:62। 18টা দেখো ভাই, আমার তো 768 জন নতুন ছাত্রছাত্রী আছে, আমার নতুন ছাত্রছাত্রী আছে 768 জন, 750 জন ওল্ড ছাত্র ছিল, তার মানে নতুন কজন এসছে?
768 মাইনাস 750। ঠিক আছে স্যার, ওই প্রথমে আগের বয়। এই যে ভাই একের ভ্যালু 150 হলে এখানে তো আমার অনুপাত দেয়াই ছিল, 6 ভ্যালু কত, 6 ইন্টু 1500, 900। এবং বলেছে আমার নতুন 124 জন এসছে, তাহলে 900 জন আমার ছাত্র ছিল, নতুন 124 জন এসছে, মানে নতুন ছাত্র টোটাল সংখ্যা কত, 1024। ঠিক আছে, এখন ডিস্টার্ব না, অলরেডি দুবার করে গেছে, সৌমাদি দুবার করে গেছে, ক্লাস চলছে, আমার দেরি হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো, আমরা বুঝেছি প্রত্যেকে, এটা প্রত্যেকে আমরা বুঝেছি। এবার আমরা একটা সেম টাইপের অঙ্ক করি, আমরা এবার একটা সেম টাইপের অঙ্ক করি, তোমরা পারবে এবার, আই ট্রাস্ট ইউ গাইজ, এবার তোমরা পারবে, তোমরা পারবে। চলো তোমরা পারবে এবার, বলো, সেম টাইপের অঙ্ক, সেম জিনিস, তোমরা পারবে। নতুন অনুপাত 4 ইউনিট আর নতুন সংখ্যা 1024, রাতুল ভাই আমার। ঠিক আছে ভাই আমার, চিরঞ্জিত কোশ্চেনটা আরেকবার করো ভাই, উঠে গেছে উপরে, দেখতে পাচ্ছি না, বলো। বলো, সিএইচএসএল মেন্সে আসলেও আসতে পারে এডিকিউটি প্যাটার্নে, বাট গ্যারান্টি নেই, মেনলি সিজিএলই আসার কথা। ঠিক আছে, বলো। একদম সেম টাইপের অঙ্ক। হ্যাঁ, আইডিয়াটা একটু নিয়ে রাখো, এমনিও তুমি ভালো ছেলে ভাই, তোমার প্রবলেম হওয়ার কথা নয়। টাইম লাগুক অস্মিতা, টাইম এখন লাগুক, টাইম আস্তে আস্তে কমে যাবে, সেটা নিয়ে চাপ নেই। তিশা আমাকে একটা অ্যান্সার দিয়েছে, সনাতন আমাকে একটা অ্যান্সার দিয়েছে, ওকে। একজন বলেছে অপশন সি, একজন বলেছে অপশন এ, দেখা যাক কোনটা ঠিক হয়। হিমেশও আমাকে একটা অ্যান্সার দিয়েছে, ওকে। তো চলো, টেকনিক্যাল গুরুজির মতো, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ঠিক আছে, চলো। কি বলেছে, এনা স্কুল দেওয়ার 1554 জন স্টুডেন্ট, খুব ভালো কথা। টোটাল স্টুডেন্ট আমার কত আছে, 1554 জন, ওকে ভাই আমার। এবার আমাকে কি বলা হয়েছে, এবার আমাকে বলা হয়েছে এন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস আর 4:3। তাহলে ছেলেদের সাথে মেয়েদের গার্লের অনুপাত আমার কত চলে গেল ভাই, তোমরা বলছো স্যার 4:3, আমি বলছি একদম ঠিক। তার মানে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা দেওয়া আছে কত, 1554, অনুপাত 4:3। আমি বলতে পারি 4 আর 3 7 ইউনিটের ভ্যালু আমার তাহলে 1554। তোমরা বলবে হ্যাঁ স্যার। 1 ইউনিটের ভ্যালু আমার কত চলে গেল ভাই আমার, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 222 আসছে 1 ইউনিটের ভ্যালু, রাইট? 222 আসছে আমার 1 ইউনিটের ভ্যালু। তাহলে বয়েজের ভ্যালু কত গো, 4 ইউনিট, মানে 222 ইন্টু 4, 888 হচ্ছে বয়েজের ভ্যালু। গার্লস এর ভ্যালু কত আমার, 666 হচ্ছে গার্লস এর ভ্যালু। ঠিক ভাই আমার? এই অবধি তো আমাদের সবার কোনো কারো প্রবলেম থাকার কথা নয়, লাফিয়ে লাফিয়ে সুন্দর আমরা সবাই করে নিয়েছি। এবার আমায় কি বলেছে, আফটার আ ফিউ ডেজ 30 গার্লস জয়েন, কিছুদিন পর 30 জন নাকি জয়েন করেছে। তো ভাই 30 জন গার্ল যদি আমার জয়েন করে, টোটাল ছাত্র ছাত্রী সংখ্যা আমার কত, 696। এটা হচ্ছে আমার নিউ গার্ল, নিউ গার্ল 696, নিউ গার্ল। তোমরা বলবে হ্যাঁ স্যার 696 হচ্ছে নিউ গার্ল। তাহলে ভাই আমার একটা জিনিস এবার বোঝার চেষ্টা করো, 696 যদি আমার নিউ গার্ল হয়, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাকে বলেছে কয়েকজন ছেলে আবার নাকি পালিয়ে গেছে, খুব ভালো করেছে।
এবং নতুন ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে 7:6। নতুন ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে 7:6। তাহলে ভাই আমার এখন আমার নতুন ছাত্রীর সংখ্যা 696 আর নতুন ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 7:6। তাহলে একদিকে আমার অনুপাতে আছে নতুন ছাত্রী 6 ইউনিট, সংখ্যায় আছে নতুন ছাত্রী 696। তাহলে 6 ইউনিটের ভ্যালু 696, 1 ইউনিটের ভ্যালু 116। তোমরা বলবে হ্যাঁ স্যার। নতুন ছাত্র সংখ্যা কত? 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু আমার কত চলে গেল? 116 ইন্টু 7। 6 7 42 এর 2 হাতে আছে 4, 7 7 4 11 এক হাতে আছে 1, 7 7 8 8 812। 812 আমার কি এলো? 812 আমার চলে গেল নিউ বয় সংখ্যা, নতুন ছেলেদের সংখ্যা। তাহলে আমার কাছে ছেলে ছিল ক পিস? 888 পিস ছেলে স্কুলটায় ছিল। বর্তমানে ছেলে আছে ক পিস? 812 জন ছেলে বর্তমানে আছে। তাহলে কতজন পাবলিক পালিয়েছে? 76 জন পাবলিক পালিয়েছে। 76 ইজ দ্য কারেক্ট आंसर। कैसा लगा? कैसन लगा? है मजा आया? চলো গেল। দুটো হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, কালকে এই হোমওয়ার্ক দুটো সলভ করব। আজকে যদি আমি আর করাই, তোমরা এরপরে অফিসে এসে আমাকে মেরে ফেলার একটা সম্ভাবনা প্রবল আছে। সবে সবে বিয়ে হয়েছে, এখনই যদি আমি মরে যাই তাহলে খুব চাপ হয়ে যাবে। চলো দুটো হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, ঠিক আছে? This one 20 and 19। বাড়িতে এই দুটো হোমওয়ার্ক করবে, ট্রাই করবে। যারা পারবে ভেরি গুড, যারা পারবে না ভয় পাবে না। কঠিন অঙ্ক। আগামীকাল আমরা কি কি করতে চলেছি? আগামীকাল ফার্স্ট পার্সেন্টেজ প্রবলেম, বেসিক। নাম্বার 2 ফ্রুট প্রবলেম। হেভি মজা পাবে ফ্রুট প্রবলেমটা করে, খুব সোজা জিনিস। নাম্বার 3 ভোটার প্রবলেমটা মেবি হবে না, যদি হয় দেন ভোটার প্রবলেম, এটা আমি অপশনে রাখলাম। নাম্বার 4 বেসিক প্রফিট অ্যান্ড লস। ওকে, এই চারটে হচ্ছে আমার আগামী দিনের কাজ, ঠিক আছে? বলছে কি ফল খাবো স্যার, ছি 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 ছি। আন্ডার গ্রাজুয়েটে আসবে না সৌভিক ভাই আমার, ঠিক আছে? তো ভাই সকল, আজকে আমি চলিলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কারো কাছে যদি এখন মনে হয় যে স্যার এখন আমার টাইম লাগছে, তাড়াতাড়ি শেষ করতে পারছি না, ওই নিয়ে চাপ নিও না ভাই। আমারও এখন অনেক অঙ্ক করতে টাইম লাগে, কোনো চিন্তা নেই তাতে। এটাই যখন তুমি মাস্টার হয়ে যাবে, দেখবে ঘিপ 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 শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো টাটা, আবার কাল দেখা হবে, গেলাম।